কখনো কখনো মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা পরে ফিরে তাকালে মনে হয় যেন ভাগ্য আগেই কোনো ইঙ্গিত দিয়েছিল। কিন্তু সেই ইঙ্গিতকে আমরা সাধারণত গুরুত্ব দিই না, কারণ কেউই বিশ্বাস করতে চায় না যে তার জীবনের সবচেয়ে বড় বিপত্তি হয়তো তার সবচেয়ে কাছের মানুষদের মধ্যেই লুকিয়ে আছে। আজকের ঘটনাটি এমনই এক মানুষের গল্প, যিনি হয়তো নিজের অজান্তেই মৃত্যুর ছায়া অনুভব করতে পেরেছিলেন। এটি স্যাম আব্রাহাম কেস, একটি হত্যাকাণ্ডের গল্প যা প্রথমে স্বাভাবিক মৃত্যু বলে মনে হলেও পরে অস্ট্রেলিয়ার অন্যতম আলোচিত ট্রু ক্রাইম মামলায় পরিণত হয়। এই কাহিনীতে রয়েছে ভালোবাসা, বিশ্বাস, গোপন সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং এমন এক পরিকল্পনা যা বছরের পর বছর ধীরে ধীরে তৈরি হয়েছিল। 2015 সালের অক্টোবর মাস, অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের একটি শান্ত আবাসিক এলাকায় দিনটি শুরু হয়েছিল অন্য দিনের মতোই। একটি সুন্দর বাড়িতে বসবাস করতেন স্যাম আব্রাহাম, তার স্ত্রী সোফিয়া এবং তাদের ছোট একটা ছেলে। বাইরে থেকে দেখলে তাদের জীবন নিখুঁত মনে হতো। দুজনেই শিক্ষিত, দুজনেই প্রতিষ্ঠিত, বিদেশে নিজেদের পরিশ্রমে গড়ে তুলেছিলেন একটি স্বচ্ছন্দ জীবন। কিন্তু সেই বাড়ির ভেতরে এমন একটি রহস্য লুকিয়েছিল যা খুব শিগগিরই কয়েকটি পরিবারের জীবনকে চিরতরে বদলে দেবে। 14 অক্টোবর সকালে সোফিয়ার ঘুম ভাঙার পর তিনি লক্ষ্য করেন স্যাম অস্বাভাবিকভাবে বিছানায় শুয়ে আছে। প্রথমে বিষয়টিকে দেখে গুরুত্ব দেননি, মনে হয়েছিল হয়তো গভীর ঘুমে আছে। কিন্তু কয়েক মুহূর্ত পর তার মনে অস্বস্তি তৈরি হয়। তিনি স্যামকে ডাকলেন, কোনো সাড়া পাওয়া গেল না। আবার ডাকলেন, তবুও কোনো প্রতিক্রিয়া নেই। এরপর তিনি স্যামকে নাড়িয়ে জাগানোর চেষ্টা করেন, কিন্তু পরিস্থিতি দ্রুত ভয়াবহ হয়ে ওঠে। কিছুক্ষণের মধ্যেই জরুরি পরিষেবায় ফোন করা হয়। মেডিকেল টিম এসে পৌঁছায় এবং জানায় স্যাম আর বেঁচে নেই। এই একটি ঘোষণা মুহূর্তের মধ্যেই একটি পরিবারকে ভেঙে দেয়। একজন স্ত্রী তার স্বামীকে হারান, একটি শিশু তার বাবাকে হারায়, আর পৃথিবীর অন্য প্রান্তে থাকা একজোড়া বাবা মা এমন একটি সংবাদ পেতে চলেছিলেন যা কোনো বাবা মা কখনোই শুনতে চান না। স্যামের পরিবার ভারতের কেরালা রাজ্যের বাসিন্দা ছিলেন। বহু বছর আগে উন্নত জীবনের আশায় তিনি বিদেশে পাড়ি জমিয়েছিলেন। কর্মজীবনে সফল ছিলেন, অর্থনৈতিকভাবে স্থিতিশীল ছিলেন এবং তার জীবনে এমন কোনো বড় সংকট ছিল না যা দেখে হঠাৎ মৃত্যুর সম্ভাবনাও অনুমান করা যায়। কিন্তু মৃত্যুর খবর পৌঁছানোর পর তার পরিবার একটি অদ্ভুত বিষয় মনে করতে শুরু করেন। মাত্র কয়েকদিন আগেই স্যাম কেরালায় এসেছিলেন। এই সফরের সময় তিনি বারবার এমন কিছু কথা বলেছিলেন যা শুনে আত্মীয় স্বজন বিরক্ত হয়ে যেতেন। হয়তো পরের বার আমি কাফেনের মধ্যে ফিরব। আবার কখনো নিজের বাবাকে বলেছিলেন, আমার যদি কিছু হয়ে যায় আমাকে দাদার কবরের পাশেই কবর দিও। তখন সবাই এসবকে নিছক মজা ভেবেছিল, কিন্তু মৃত্যুর খবর পাওয়ার পর কথাগুলো অন্য অর্থ নিতে শুরু করে। অনেকেই ভাবতে শুরু করেন, স্যাম কি কোনোভাবে বুঝতে পেরেছিলে যে তার জীবনে কিছু এমন ঘটতে চলেছে যেটা সব থেকে বেশি ভয়ঙ্কর, নাকি সব কিছুই ছিল কাকতালীয়। এদিকে মেলবোর্নে তদন্ত শুরু হয়ে যায়। স্যামের মরদেহ ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়। তার চিকিৎসার ইতিহাস খতিয়ে দেখা হয় এবং জানা যায় যে তার কিছু স্বাস্থ্যগত সমস্যা ছিল। সেই কারণে প্রাথমিকভাবে ধারণা করা হয় তিনি হয়তো হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। রিপোর্টেও সেই সম্ভাবনা উল্লেখ করা হয়। পরিবার ধীরে ধীরে ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু হিসাবে মেনে নিতে শুরু করে। স্বাভাবিক ব্যাপার, যদি এরকম কিছু দেখা যায় সামনাসামনি আর শোনা যায়, তাহলে সেটা স্বাভাবিক বলেই মনে হয়। শেষকৃত্য সম্পন্ন হয়, আত্মীয় স্বজন ফিরে যান এবং শোকের আবহ ধীরে ধীরে নীরবতায় পরিণত হতে থাকে। কিন্তু তদন্ত থেমেছিল না। ফরেন্সিক ল্যাবরেটরিতে বিজ্ঞানীরা স্যামের শরীর থেকে সংগ্রহীত নমুনা পরীক্ষা করে যাচ্ছিলেন কন্টিনিউয়াস। রক্ত, টিস্যু এবং পাকস্থলীর উপাদানের বিশ্লেষণ করা হচ্ছিল, কারণ অনেক সময় মৃতদেহ এমন সত্য প্রকাশ করে যা জীবিত মানুষ বছরের পর বছর লুকিয়ে রাখতে পারে। কয়েকদিন পর সেই রিপোর্ট এসে পৌঁছায় এবং পুরো মামলার গতিপথটাই যেন পুরো বদলে যায়। আর এখান থেকেই গল্পের মোড় ঘুরতে শুরু করে। পরীক্ষায় দেখা যায় স্যামের শরীরে বিপজ্জনক মাত্রায় সায়ানাইড ছিল, বিশ্বের সবচেয়ে কুখ্যাত বিষয়গুলির মধ্যে একটি। এমন একটা রাসায়নিক যা অল্প সময়ের মধ্যে একজন সুস্থ মানুষকে হত্যা করতে সক্ষম। এই তথ্য পাওয়ার পর তদন্তকারীরা বুঝতে পারেন তারা আর কোনো স্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে কাজ করছেন না। এটি একটি পরিকল্পিত মার্ডার। আর যদি এটা হত্যাকাণ্ডই হয়, তাহলে সবচেয়ে বড় প্রশ্ন হলো, খুনি কে? কোনো অচেনা শত্রু, কোনো ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী, নাকি এমন কেউ যিনি প্রতিদিন একই ছাদের নিচে স্যামের সঙ্গে বসবাস করতেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে পুলিশ এমন এক সম্পর্কের জালে প্রবেশ করতে চলেছিল যেখানে বহু বছর ধরে লুকিয়ে ছিল এক বিস্ফোরক গোপন তথ্য।
আর সেই তথ্য প্রকাশ পাওয়ার পর সবাই বুঝতে পারে স্যামের মৃত্যুর পরিকল্পনা 2015 সালে শুরু হয়নি, এর বীজ বপন করা হয়েছিল বহু বছর আগে থেকেই। স্যামের মৃত্যুর তদন্ত যখন নতুন দিকে মোড় নিতে শুরু করে, তখন ডিটেকটিভরা বুঝতে পারলেন যে শুধু মৃত্যুর রাতের ঘটনাগুলো বিশ্লেষণ করলেই হবে না, তাদেরকে ফিরে যেতে হবে বহু বছর পেছনে। কারণ বড় অপরাধের পেছনে সাধারণ থাকে দীর্ঘদিনের সম্পর্ক, গোপন সিদ্ধান্ত, ব্যক্তিগত দ্বন্দ্ব এবং এমন কিছু অনুভূতি যা ধীরে ধীরে অপরাধের রূপ নেয়। স্যাম এবং সোফিয়ার গল্প শুরু হয়েছিল ভারতের কেরালায়। একই এলাকার বাসিন্দা হওয়ায় ছোটবেলা থেকেই তারা একে অপরকে চিনতেন। চার্চে যাওয়া, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দেখা হওয়া এবং একসঙ্গে বড় হয়ে ওঠার মধ্যে দিয়ে তাদের বন্ধুত্ব অনেকটাই গভীর হতে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে সেই বন্ধুত্ব প্রেমে পরিণত হয়ে যায়। দুজনেই শিক্ষিত ছিলেন, দুজনেরই বড় স্বপ্ন ছিল। কলেজ জীবন শেষ হওয়ার পর তারা সিদ্ধান্ত নেন কর্মজীবনে প্রতিষ্ঠিত হওয়ার পর তারা বিয়ে করবেন। অবশেষে 2008 সালে তাদের বিয়ে হয়। বাইরে থেকে দেখলে এটি ছিল একটি সুখী প্রেমের পরিণতি। পরের বছর তাদের ছেলে হয়, পরিবার পূর্ণতা পায়। স্যাম কর্মজীবন থেকে এগিয়ে যাচ্ছিলেন এবং সোফিয়াও প্রযুক্তি খাতে নিজের অবস্থান শক্ত করছিলেন। কিছুদিন পর বিদেশে স্থায়ী হওয়ার পরিকল্পনা শুরু হয়। প্রথমে সোফিয়া অস্ট্রেলিয়া যান, পরে স্যামও সেখানে যোগদান করেন। বাইরে থেকে দেখে সবকিছু নিখুঁত মনে হচ্ছিল, কিন্তু তদন্তকারীরা যখন সোফিয়ার অতীত খাতিয়ে দেখতে শুরু করেন, তখন একটি নাম বারবার সামনে আসতে থাকে: অরুণ কমলা সান্যাল। প্রথমে এই নামটি বিশেষ গুরুত্ব পায়নি, কিন্তু যতই তদন্ত গভীরে যায় ততই দেখা যায় ফোন রেকর্ড, মেসেজ, ব্যাংকের লেনদেন এবং ব্যক্তিগত যোগাযোগের নানা সূত্রে অরুণের উপস্থিতি রয়েছে। ডিটেকটিভরা জানতে পারেন অরুণ এবং সোফিয়ার পরিচয় নতুন নয়। বহু বছর আগে তাদের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল। সেই সময় স্যাম অন্যত্র পড়াশোনা করছিলেন, আর সেই সুযোগে অরুণ এবং সোফিয়ার মধ্যে এমন একটি সম্পর্ক গড়ে ওঠে যার কথা তাদের পরিবার তো দূরের কথা, স্যামও জানত না। পরে দুজনের জীবন আলাদা পথে এগিয়ে যায়। অরুণ বিয়ে করে, সোফিয়া বিয়ে করে স্যামকে। সাধারণভাবে দেখলেই এখানে গল্পের সমাপ্তি হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে তা হয়নি। অস্ট্রেলিয়ায় যাওয়ার পর তাদের যোগাযোগ আবার শুরু হয়। প্রথমে সাধারণত কথাবার্তা, তারপর নিয়মিত ফোন আলাপ, এরপর দীর্ঘ সময় ধরে ব্যক্তিগত যোগাযোগ। তদন্তের পরে বেরিয়ে আসে তারা ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতেন, অসংখ্য মেসেজ আদান প্রদান করতেন এবং ধীরে ধীরে তাদের সম্পর্কে আবার আগের অবস্থায় ফিরে যায়। এই পর্যায়ে তদন্তকারীদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে: যদি তারা সত্যি একসঙ্গে থাকতে চাইতেন, তাহলে বিবাহ বিচ্ছেদের পথ বেছে নিলেন না কেন? কেন একটি হত্যার পরিকল্পনা? এর উত্তর হয়তো মানবিক সম্পর্কের সবচেয়ে অন্ধকার দিকের মধ্যে লুকিয়ে আছে। তদন্তে উঠে আসে ধীরে ধীরে স্যাম তাদের ভবিষ্যতের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি ছিলেন স্বামী, সন্তানের বাবা এবং সেই মানুষ যার উপস্থিতি অরুণ ও সোফিয়ার পরিকল্পনাকে অসম্ভব করে তুলেছিল। এখান থেকে এই পরিস্থিতি বিপজ্জনক দিকে মোড় নিতে শুরু করে। পুরনো পুলিশ রিপোর্ট ঘাঁটতে গিয়ে ডিটেকটিভরা একটি চাঞ্চল্যকর তথ্য আবিষ্কার করে। স্যামের মৃত্যুর কয়েক মাস আগে তার উপর একটি সহিংস হামলা হয়েছিল। একদিন তিনি গাড়ি নিয়ে বেরিয়েছিলেন, তখন হঠাৎ এক মুখোশধারী ব্যক্তি তার উপর আক্রমণ করে। ছুরি দিয়ে একের পর এক আঘাত করা হয়, তার মুখ ও ঘাড়ে গুরুতর জখম হয়। রক্তাক্ত অবস্থায় তিনি কোনো মতে প্রাণে বেঁচে যান। সেই সময় ঘটনাটিকে একটি বিচ্ছিন্ন অপরাধ বলে মনে করা হয়েছিল, হয়তো ডাকাতি, হয়তো কোনো উন্মাদ হামলাকারী। কিন্তু এখন নতুন তথ্যের আলোকে ঘটনাটি সম্পূর্ণ ভিন্ন অর্থ বহন করতে শুরু করে। ডিটেকটিভরা বুঝতে পারেন এটি সম্ভবত হত্যার প্রথম চেষ্টা ছিল, আর যদি তাই হয় তাহলে স্যামকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা অনেক আগে থেকেই শুরু হয়েছিল। এই উপলব্ধি তদন্তকে আরও গুরুতর করে তোলে, কারণ এখন স্পষ্ট হচ্ছিল খুনি আবেগের বশে কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয়নি। সে পরিকল্পনা করেছে, অপেক্ষা করেছে, ব্যর্থ হয়েছে, তারপর আবার নতুন পরিকল্পনা করেছে। এদিকে সোফিয়া তখন জানতেন না যে পুলিশ তার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছেন। তিনি স্বাভাবিকভাবেই জীবনযাপন করছিলেন, আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলা এবং সমাজের চোখে একজন শোকাহত স্ত্রী হিসেবেই পরিচিত ছিলেন। কিন্তু তদন্তকারীরা নীরবে তার ফোন, ব্যাংক অ্যাকাউন্ট, ডিজিটাল যোগাযোগ এবং ব্যক্তিগত সম্পর্কের ওপর বিশ্লেষণ করছিলেন। আর সেখানেই তারা এমন কিছু আবিষ্কার করেন যা সন্দেহকে আরও শক্তিশালী করে তোলে। স্যামের মৃত্যুর পর অল্প সময়ের মধ্যেই তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ স্থানান্তরের ঘটনা ঘটে। আরও অবাক করার বিষয় ছিল, সেই অর্থ এমন একটি যৌথ অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছিল
সেখানে অরুণের নাম ছিল জড়িত। শুধু তাই নয়, স্যামের গাড়ির মালিকানা পরিবর্তনের চেষ্টাও করা হয়েছিল এবং সেখানেও একই নাম উঠে আসে, অরুণ। তদন্তকারীরা বুঝতে পারেন এটি কোনো কাকতালীয় বিষয় নয়। একই ব্যক্তি বারবার সামনে আসছে, একই ছায়া প্রতিটি সূত্রের পেছনে উপস্থিত। তখনও পুলিশের হাতে আদালতে যাওয়ার মতো যথেষ্ট প্রমাণ ছিল না, কিন্তু তারা নিশ্চিত হতে শুরু করেছিলেন যে এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়। এটি ছিল দীর্ঘদিন ধরে পরিকল্পিত সেই হত্যাকাণ্ড। আর সেই হত্যাকাণ্ডের কেন্দ্রে ছিলেন দুই ব্যক্তি, সোফিয়া এবং অরুণ। তবে সন্দেহ নিয়ে আদালতে মামলা জেতা যায় না। তাদের দরকার ছিল এমন একটি প্রমাণ যা পুরো ষড়যন্ত্রকে অস্বীকার করার সব পথ বন্ধ করে দেবে। আর সেই প্রমাণ পাওয়ার জন্য পুলিশ এমন একটি কৌশল ব্যবহার করতে চলেছিল যা শেষ পর্যন্ত এই মামলার সবচেয়ে বিস্ফোরক সত্যকে সামনে নিয়ে আসবে। কারণ খুব শিগগিরই অরুণ এমন একটি ভুল করতে যাচ্ছিলেন যা তার এবং সোফিয়ার বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হিসেবে পরিণত হবে। তদন্তকারীরা এখন এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন যেখানে তাদের সন্দেহ অত্যন্ত শক্তিশালী ছিল, কিন্তু আদালতে দাঁড়িয়ে কাউকে দোষী প্রমাণ করার মতো নির্ভুল প্রমাণ এখনও তাদের হাতে ছিল না। তারা বিশ্বাস করতে শুরু করেছিলেন যে স্যাম আব্রাহামের মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়, বরং বহুদিন ধরে পরিকল্পিত একটি হত্যাকাণ্ড। কিন্তু সন্দেহ আর সত্যের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো প্রমাণ। আর সেই প্রমাণ পাওয়ার জন্য তাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়েছিল প্রায় 10 মাস। এই পুরো সময়টাতে সোফিয়া এবং অরুণ বুঝতেই পারেনি যে পুলিশ তাদের প্রতিটি পদক্ষেপ নীরবে পর্যবেক্ষণ করছে। তদন্তকারীরা তাদের কল রেকর্ড, ব্যাংক লেনদেন, ইমেল, মেসেজ এবং ডিজিটাল যোগাযোগের সব কিছুই বিশ্লেষণ করেছিলেন। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও পুলিশের চোখে ধীরে ধীরে একটি ভিন্ন ছবি তৈরি হয়েছিল। আর সেই ছবিতে একজন শোকাহত বিধবা ছিলেন না, বরং এমন একজন নারী ছিলেন যার জীবনের কেন্দ্রে আর স্বামীর মৃত্যুর পর আরেকজন পুরুষের উপস্থিতি স্পষ্ট হয়ে উঠেছিল। তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় আসে যখন ডিটেকটিভরা অরুণকে আরও কাছ থেকে পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নেন। সরাসরি জিজ্ঞাসাবাদে তিনি কোনো ভুল করছিলেন না। তিনি শান্ত ছিলেন, আত্মবিশ্বাসী ছিলেন এবং প্রতিটি প্রশ্নের উত্তর অত্যন্ত সতর্কতার সঙ্গে দিচ্ছিলেন। কিন্তু অনেক সময় অপরাধীরা আনুষ্ঠানিক জেরাকক্ষে নয়, বরং নিজেদের নিরাপদ মনে করা মুহূর্তেই সবচেয়ে বড় ভুল করে বসে। পুলিশ সেই সুযোগের অপেক্ষায় ছিল। ধীরে ধীরে একজন আন্ডারকভার ডিটেকটিভ অরুণের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন। প্রথমে সাধারণ আলাপ, তারপর নিয়মিত দেখা সাক্ষাৎ। অরুণ বুঝতেই পারেনি যাকে তিনি বন্ধু ভাবছেন তিনি আসলে একজন পুলিশ অফিসার। কয়েক মাস ধরে এই সম্পর্ক তৈরি করা হয়। অবশেষে একদিন তারা একসঙ্গে বসে পানীয় পান করছিলেন। অরুণ তখন অনেকটাই নির্ভর। তার মনে হচ্ছিল তদন্ত অনেক আগেই শেষ হয়ে গেছে আর কেউ কখনো সত্যিটা জানতেই পারবে না। কিন্তু সেই রাতেই ঘটে তার জীবনের সবচেয়ে বড় ভুল। আলাপচারিতার এক পর্যায়ে তিনি এমন কিছু কথা বলে ফেলেন যা তদন্তকারীরা বহু মাস ধরে শোনার অপেক্ষায় ছিলেন। ধীরে ধীরে কথার ফাঁকে তিনি স্বীকার করতে শুরু করেন যে স্যামের মৃত্যুর পেছনে তার পরিকল্পনা ছিল। আরও ভয়ঙ্কর বিষয় হলো সেই পরিকল্পনায় তিনি একা ছিলেন না, আর ছিল সেই মানুষটা, সোফিয়া। আন্ডারকভার ডিটেকটিভ শান্তভাবে তার কথা শুনতে থাকেন। অরুণ বুঝতেই পারেনি যে প্রতিটি শব্দ রেকর্ড করা হচ্ছে, কিন্তু সেই রেকর্ডিংই পরবর্তী মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণগুলোর একটি হয়ে দাঁড়ায়। এখন পুলিশ জানতো যে তারা সঠিক পথেই এগোচ্ছে। এরপর শুরু হয় পুরো ষড়যন্ত্রের খুঁটিনাটি পুনর্গঠন। তদন্তে বেরিয়ে আসে স্যামকে সরিয়ে দেওয়ার চিন্তা হঠাৎ করে জন্ম নেয়নি। এটি ছিল দীর্ঘদিন ধরে তৈরি হওয়া একটি পরিকল্পনা। প্রথম প্রচেষ্টা ছিল তাদের ছুরি আঘাতের ঘটনা, যেখানে স্যাম অল্পের জন্য প্রাণে বেঁচে যান। পরে জানা যায় সেই হামলাকারী আর কেউ নয়, অরুণ নিজেই ছিল। মুখ ঢেকে তিনি স্যামের ওপর আক্রমণ করেছিলেন, কিন্তু স্যাম বেঁচে যায়, যার ফলে তাদের পরিকল্পনাটা পুরোটাই ব্যর্থ হয়ে যায়। প্রথম পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর তারা আরও ঠান্ডা মাথায় নতুনভাবে পরিকল্পনা করতে শুরু করে। এবার এমন একটি পদ্ধতি বেছে নেওয়া হয় যাতে মৃত্যুকে স্বাভাবিক বলে মনে হয়। তদন্ত অনুযায়ী এই পর্যায়ে সায়ানাইড সংগ্রহের চেষ্টা শুরু হয়। তাদের ধারণা ছিল বিষক্রিয়াভাবে হার্ট অ্যাটাক হিসাবে দেখানো সম্ভব হবে, কিন্তু কেউ সন্দেহ করবে না। 13ই অক্টোবর 2015, হত্যার আগের রাত। সেদিনের প্রতিটি মুহূর্ত পরে তদন্তকারীরা বিশ্লেষণ করে। অভিযোগ অনুযায়ী সোফিয়া তার স্বাভাবিক রুটিন অনুসরণ করে যাতে কোনো সন্দেহ না হয়। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক দিনের মতোই ছিল, কিন্তু সেই রাতেই পরিকল্পনার শেষ ধাপ কার্যকর করা হয়। তদন্তে উঠে আসে অরুণকে গোপনে বাড়িতে ঢোকার সুযোগ করে দেওয়া হয়েছিল। বাড়ির নিরাপত্তা ব্যবস্থার কিছু অংশ এমনভাবে রাখা হয় যাতে তিনি সহজেই প্রবেশ করতে পারেন। রাত বাড়তে থাকে। স্যামের কোনো ধারণাই ছিল না যে কয়েক ঘন্টার মধ্যে তার জীবন শেষ হয়ে যাবে।
তিনি নিজের বাড়িতে নিজের পরিবারের পাশেই ছিলেন, এমন একটি জায়গায় যেখানে একজন মানুষ সবচেয়ে বেশি নিরাপদ বোধ করে নিজেকে। কিন্তু সেই নিরাপত্তার আড়ালেই লুকিয়েছিল তার মৃত্যুর ফাঁদ। তদন্তকারীদের মতে তার খাবার ও পানীয়র মাধ্যমে বিষ প্রয়োগের পরিকল্পনা করা হয়। পরে ফরেনসিক পরীক্ষায় তার শরীরে সায়ানাইডের উপস্থিতি পাওয়া যায়। বিষক্রিয়ার মাত্রা এতটাই বেশি ছিল যে বেঁচে থাকার কোনো সুযোগ ছিল না। পরদিন সকালে যখন জরুরি পরিষেবায় ফোন করা হয়, তখন ঘটনাটি স্বাভাবিক চিকিৎসাজনিত মৃত্যুর মতোই মনে হয়েছিল। এমনকি প্রাথমিক রিপোর্টেও সেই ধারণাকেই সমর্থন করা হয়েছিল। কিন্তু ফরেনসিক বিজ্ঞান শেষ পর্যন্ত সত্যকে সামনে নিয়ে আসে। সায়ানাইডের উপস্থিতি পুরো মামলার গতিপথ বদলে দেয়। অবশেষে 2016 সালে পুলিশ অরুণ এবং সোফিয়াকে গ্রেফতার করে। তাদের বাড়িতে তল্লাশি চালানো হয়। উদ্ধার করা হয় ডায়েরি, ব্যক্তিগত নোট, ডিজিটাল ডেটা, কল রেকর্ড এবং অসংখ্য মেসেজ। ধীরে ধীরে এমন একটি চিত্র সামনে আসে যা প্রসিকিউশনের বক্তব্যকে শক্তিশালী করে দেয়। দেখা যায় বহু বছর ধরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং স্যাম সেই সম্পর্কের পথে বাধা হিসেবে দাঁড়িয়েছিলেন। মামলাটি আদালতে গেলে অস্ট্রেলিয়ার এবং ভারত দুই দেশের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। প্রসিকিউশন যুক্তি দেয় যে এটি কোনো আবেগতাড়িত অপরাধ নয়, বরং পরিকল্পিত, সংগঠিত এবং দীর্ঘদিন প্রস্তুত করা একটি হত্যাকাণ্ড। তারা দেখায় কিভাবে প্রথমে ছুরি আঘাতের চেষ্টা করা হয়েছিল, কিভাবে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল এবং কিভাবে পরে বিষ প্রয়োগের পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। ডিফেন্স পক্ষ বিভিন্ন যুক্তি তুলে ধরলেও ফরেনসিক প্রমাণ, ডিজিটাল যোগাযোগ, আর্থিক নথি এবং অরুণের বক্তব্য মিলিয়ে মামলার চিত্র ক্রমশ পরিষ্কার হয়ে ওঠে। আদালতে একের পর এক তথ্য সামনে আসার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে যায় যে স্যামের মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না। 2018 সালে আদালত রায় ঘোষণা করে সোফিয়া এবং অরুণ দুজনকেই স্যাম আব্রাহামের হত্যার জন্য দোষী সাব্যস্ত করা হয় এবং তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বিচারক রায় দেওয়ার সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেন। তিনি বলেন, এই মামলায় শুধু একজন মানুষ নিহত হননি, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ছোট ছেলেটি, যে একসঙ্গে তার বাবাকে হারিয়েছে এবং পরে তার মাকেও হারিয়েছে কারাগারের দেওয়ালের আড়ালে। রায় ঘোষণার পর মামলার আইনি অধ্যায় শেষ হলেও মানবিক ট্র্যাজেডি শেষ হয়নি। শিশুটির ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়। শেষ পর্যন্ত আদালত তার কাস্টাডি সোফিয়ার বড় বোন সোনিয়ার হাতে তুলে দেয়। অন্যদিকে স্যামের বাবা মা তাদের নাতিকে নিজেদের কাছে নিয়ে আসার চেষ্টা করলেও আন্তর্জাতিক আইনি জটিলতা ও আর্থিক সীমাবদ্ধতার কারণে সফল হননি তারা। মাঝে মাঝে ভিডিও কলে নাতির সঙ্গে কথা বলার সুযোগ পেলেও তারা আর কখনো সেই পরিবারকে ফিরে পাননি, যা একসময় এত সুখী বলে মনে হতো। বছরের পর বছর পেরিয়ে গেছে, কিন্তু স্যাম আব্রাহাম কেস আজও মানুষকে ভাবায়। কারণ এটি শুধু একটি হত্যাকাণ্ডের গল্প নয়, এটি বিশ্বাসের পতনের গল্প। এটি এমন একটি কাহিনী যেখানে একজন মানুষ তার জীবনের সবচেয়ে কাছের মানুষদের বিশ্বাস করেছিলেন, অথচ শেষ পর্যন্ত কী পরিণতি? সেই বিশ্বাসই তার সবচেয়ে বড় দুর্বলতার পরিণতি হয়েছিল। আর হয়তো সেই কারণেই মৃত্যুর আগে বলা তার কথাগুলো আজও মানুষের মধ্যে প্রশ্ন জাগায়, যে তিনি সত্যিই কিছু অনুভব করতে পেরেছিলেন নাকি সবই কাকতালীয় ছিল। সেই উত্তর হয়তো কখনো জানা যাবে না। তবে বিষয়টি নিশ্চিত, 2015 সালের সেই অক্টোবরের সকালে শুধু একজন মানুষের জীবন শেষ হয়নি, শেষ হয়ে গেছিল একটি পরিবারের ভবিষ্যৎ, একটি সন্তানের স্বাভাবিক শৈশব এবং এমন একটি সম্পর্কের মুখোশ যেটিকে বাইরে থেকে সবাই নিখুঁত বলে মনে করত। আর সেই কারণেই স্যাম আব্রাহাম কেস আজও অস্ট্রেলিয়া ও ভারতের অন্যতম আলোচিত ট্রু ক্রাইম কাহিনী হিসেবে স্মরণ করা হয়। তোমরা বলো, আজকে যদি এই কেসটা ইন্ডিয়াতে হতো তাহলে কি হতো? আসলে কি যে খুন করেছিল সে ধরা পড়তো নাকি পড়তো না? কমেন্টে তোমাদের মতামত জানাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটির একটি লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই। ভালো থাকবে, সুস্থ থাকবে।